ফ্রিডম বাই জিবি শ শেষ অংশ। ইংলিশে এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি জর্জ বার্নার্ড শয়ের ফ্রিডম এসে, যেখানে অলরেডি আমরা এর আগে ফ্রিডমের উপরে 7টা ক্লাস করেছি। যারা যারা সেই ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের এই শেষ অংশটা বুঝতে সুবিধে হবে। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও সাবজেক্ট রিলেটেড কোনো কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এবং নোটস ও মক টেস্ট সিরিজের জন্য তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দোজ আর চার্জেবল। তো দেখো, লাইন বাই লাইন টেক্সট শুরু করার আগে এতদূর পর্যন্ত জিবি শ স্বাধীনতা সম্পর্কে কি কি বলেছিলেন বা কি কি বিষয়ে তিনি আলোকপাত করেছিলেন সেগুলো যদি আমরা পয়েন্ট আকারে সাজাই, সবার প্রথমেই দেখব যে তিনি বলেছিলেন পরম স্বাধীনতা বলে কোনো কিছু হয় না। পরম স্বাধীনতা একটি ভ্রম। প্রকৃতি এবং সমাজের বাধ্যবাধকতা মানুষের পরম স্বাধীনতায় বাধা সৃষ্টি করে। তারপরে তিনি নারীর দ্বৈত দাসত্ব নিয়ে বলেছিলেন। এরপরে তিনি সমাজের ধনী শ্রেণী কর্তৃক দরিদ্রদের শোষণের কথা বলেছিলেন। এরপরে তিনি ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন। তারপরে তিনি গণমাধ্যমের দ্বারা গণতন্ত্রের যে মিথ্যা চিত্রায়ন সেটা তুলে ধরেছিলেন। এরপরে তিনি প্রকৃতির প্রতি মানুষের দাসত্ব এবং মানুষের প্রতি মানুষের দাসত্বের পার্থক্য চিহ্নিত করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন প্রকৃতির দাসত্ব আমরা কিন্তু এনজয় করি, কিন্তু মানুষের প্রতি যে মানুষের দাসত্ব এটি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং এটির খারাপ দিকও তিনি তুলে ধরেছেন এবং এটি নিয়ে তিনি অনেক বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন। তিনি দাসপ্রথার অবসান ঘটাতে কার্ল মার্কস এবং টমাস মোরের বক্তব্য তুলে ধরেছেন। জনসাধারণের মগজ ধোলাইয়ের জন্য সাংসদ, স্কুল, সংবাদপত্রগুলি কিভাবে ভূমিকা পালন করে সেটি তিনি আমাদেরকে বুঝিয়েছেন। সমাজের যে অযৌক্তিক কাঠামো যেটা ধনী শ্রেণীকে সাপোর্ট করে সবসময়, সেদিকটা তিনি দেখিয়েছেন। দাসত্বের প্রয়োজনীয়তায় তিনি ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন এবং এই দাসত্বের অমান্য করার পরিণতিও তিনি দেখিয়েছেন। এই সমস্ত কিছু নিয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন। এরপরে তিনি ধীরে ধীরে এই বক্তব্যটার পরিসমাপ্তি ঘটাচ্ছেন কিভাবে সেটা আমরা দেখব। নাও লেট আস পুট দ্য কেস ইন ফিগার্স। তো চলো এখন আমরা এই ব্যাপারটা একটা সংখ্যায় সাজাই। কোন ব্যাপারটা? না, আমাদেরকে কতটা শ্রম দিতে হচ্ছে, কত ঘন্টা লেবার দিতে হচ্ছে, এই যে কথাটা তিনি এর আগের প্যারাগ্রাফে বলেছিলেন। ন্যাচারাল স্লেভারি বাদে কতটুকু সময় বাঁচছে, সেই সময়টা তারা আরো কিভাবে শোষিত হচ্ছে সেটার কথা তিনি বলেছেন। যে চলো এখন এই ব্যাপারটা একটা সংখ্যায় বা একটা পরিসংখ্যানের দিক থেকে বিচার করা যাক। ইফ ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর 12 আওয়ার্স আ ডে, যদি তোমাকে দিনে 12 ঘন্টা কাজ করতে হয়, ইউ হ্যাভ 4 আওয়ার্স আ ডে টু ডু হোয়াট ইউ লাইক উইথ, তাহলে তোমার কাছে 4 ঘন্টা থাকছে দিনে তুমি কি করতে পছন্দ করো সেটা করার। সাবজেক্ট টু দ্য লজ অফ দ্য ল্যান্ড, অবশ্যই সেটা তোমার ওই যে ল্যান্ড তুমি যেখানে বসবাস করছো তার নিয়ম কানুন অনুযায়ী হবে, এমন নয় যে তার নিয়মের বাইরে গিয়ে তুমি তোমার পছন্দ মতো কাজটা করতে পারো। অ্যান্ড ইউর প্রফেশন, এবং তোমার ওই পেশা অফ মানি, টাকার ওই যে পেশা, এনাফ টু বাই অ্যান ইন্টারেস্টিং বুক অর পে ফর আ সিট অ্যাট দ্য পিকচার্স অর অন আ হাফ হলিডে অ্যাট আ ফুটবল ম্যাচ, এবং তুমি যে পেশায় কাজ করো সেই পেশা থেকে অনায়াসে তুমি একটু টাকা পেয়ে যাবে, যেটার দ্বারা তুমি কি করতে পারো, তুমি সেই সময়টা নিজের জন্য যে কাটাবে, যেটা খুশি করবে সেটার মানে তুমি সেই সময়টা গিয়ে সিনেমা দেখতে পারো, একটা হাফ হলিডে কাটাতে পারো, একটা ফুটবল ম্যাচের বিনোদন আনতে পারো, অর হোয়াট এভার ইউর ফ্যান্সি মেবি, বা তোমার আর যা কিছু পছন্দ হোক। মানে তিনি বলেছেন যে তুমি যে সময়টা পাচ্ছ সেটা তুমি নিজের মতো করে কাটাতে পারো এবং সেক্ষেত্রে তুমি কাজ করে যে টাকাটা পাচ্ছ সেটাতে তুমি একটা সিনেমার টিকিট কিনে সিনেমা দেখতে পারো, একটা ফুটবল ম্যাচে হাফ হলিডে কাটাতে পারো, বা আর যা কিছু মন চায় সেটা তুমি করতে পারো। বাট ইভেন হেয়ার, কিন্তু এখানেও এমন কি, নেচার উইল ইন্টারফেয়ার আ গুড ডিল, এমনকি এখানেও নেচার কিন্তু ভালোভাবেই ইন্টারফেয়ার করবে। ফর ইফ ইউর 8 আওয়ার্স ওয়ার্ক হ্যাজ বিন অফ আ হার্ড ফিজিক্যাল কাইন্ড অ্যান্ড হোয়েন ইউ গেট হোম ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইউর 4 আওয়ার্স ইন রিডিং মাই বুকস টু ইমপ্রুভ ইউর মাইন্ড, তাহলে এই যে 4 ঘন্টা তুমি পাচ্ছ, তাহলে 12 ঘন্টা তুমি কাজ করছো, তার মধ্যে 4 ঘন্টা তুমি কি কি পছন্দ করো সেটার জন্য তুমি সময় পাচ্ছ করতে। এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে নেচার তোমার সেই জিনিসে ইন্টারফেয়ার করছে। কিভাবে? না, তুমি 8 ঘন্টা যদি কাজ করো, সেই 8 ঘন্টার যে ফিজিক্যাল স্ট্রেসটা এমনভাবে তোমার উপরে পড়বে যে তুমি বাড়ি ঢোকা মাত্র আমার একটা বই নিয়ে ধরো বসলে তোমার মাইন্ড ইমপ্রুভ করার জন্য পড়তে, ইউ উইল ফাইন্ড ইউর সেলফ ফার্স্ট অ্যাসলিভ ইন আ হাফ মিনিট, তাহলে তুমি 8 ঘন্টা পরিশ্রমের পরে বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে বসলে আমার একটা বই নিলে মাইন্ড ইমপ্রুভ করার জন্য পড়তে, কিন্তু দেখা যাবে হাফ মিনিটের মধ্যে তুমি ঘুমিয়ে পড়লে। অ্যান্ড ইউর মাইন্ড উইল রিমেইন ইন ইটস প্রেজেন্ট বিনাইটেড কন্ডিশন। বিনাইটেড মানে অশিক্ষিত অবস্থা বা
অজ্ঞ অবস্থা। তাহলে এখানে বলছেন যে 8 ঘন্টা কাজের পরে তুমি এতটাই ফিজিক্যালি এক্সস্টেড হয়ে পড়বে যে বাড়ি ঢুকে তুমি হয়তো আমার একটা বই নিয়ে বসলে মাইন্ডটা ইমপ্রুভ করার জন্য, কিন্তু দেখা যাবে অর্ধেক মিনিটের মধ্যেই তুমি ঘুমিয়ে পড়েছো, এতটাই তোমার পরিশ্রম হয়েছে, শরীর তোমার এতটাই ক্লান্ত ছিল। ফলে তোমার মাইন্ডটা, যেটা কিনা তুমি ইমপ্রুভ করার জন্য আমার বইটা খুলে পড়বে বলে রেখেছিলে, সে বইটা তো আর পড়া হলো না। তাহলে তোমার মাইন্ড, যেটা অশিক্ষিত অজ্ঞ ছিল, সেই অবস্থাতেই রয়ে গেল। তাই বলেছে ইউর মাইন্ড উইল রিমেইন ইন ইটস প্রেজেন্ট বিনাইটেড কন্ডিশন। মানে তুমি তো আমার বইটা নিয়ে ইমপ্রুভ করার জন্য মাইন্ডটা বসেছিলে, কিন্তু সেটা তো হলো না, তুমি ঘুমিয়ে পড়লে। ফলে তোমার মাইন্ডটা সেই তোমার যে অজ্ঞ অবস্থা, তোমার যেই অশিক্ষিত অবস্থা, সেই কন্ডিশনেই রয়ে গেল। আই টেক ইট দেন that 9 out of 10 of us desire more freedom। তাহলে ধরি যে 10 জনের মধ্যে, আমাদের 10 জনের মধ্যে 9 জনই কিন্তু desire more freedom, আরো বেশি স্বাধীনতা চায় বা আরো বেশি স্বাধীনতার কামনায় থাকে। and that this is why we listen to wireless talks about it। এবং ঠিক সেই কারণেই আমরা কিন্তু এই ওয়্যারলেস টক গুলো শুনি। ওয়্যারলেস বলতে এই রেডিওতেই যে যেটা করছেন। তো বলছে যে আমরা 10 জনের মধ্যে 9 জনই কিন্তু অনেক বেশি স্বাধীনতার কামনা করি, এবং সেই কারণে আমরা এই ধরনের ওয়্যারলেস টকগুলো শুনি অ্যাবাউট ইট, স্বাধীনতা সম্পর্কে। অ্যাজ লং অ্যাজ উই গো অন অ্যাজ উই আর কন্টেন্ট উইথ আ ভোট অ্যান্ড দ্য ডোল, দ্য অনলি অ্যাডভাইস উই ক্যান গিভ ওয়ান অ্যানাদার ইজ দ্যাট অফ শেক্সপিয়ার্স ইয়াগো। তাহলে বলছে অ্যাজ লং অ্যাজ উই গো অন অ্যাজ উই আর, মানে যতক্ষণ আমরা এগিয়ে যাব, মানে যেরকমটা আমরা আছি, যেরকমটা আমরা এগোচ্ছি, এরকমই যতক্ষণ আমরা এগিয়ে যাব বা এরকমই যতক্ষণ আমরা থাকবো, কন্টেন্ট উইথ আ ভোট অ্যান্ড আ ডোল। কন্টেন্ট উইথ ভোট অ্যান্ড ডোল মানে হচ্ছে ভোট আর দান নিয়েই সন্তুষ্ট, মানে ওই রকমই ভোট দিয়ে যাব, ওই রকমই সরকারের কাছ থেকে সাবসাইডিস পেয়ে যাব, এই রকমই যতক্ষণ আমরা চলতে থাকবো, মানে এরকমই সন্তুষ্ট হতে থাকবো। দ্য অনলি অ্যাডভাইস উই ক্যান গিভ ওয়ান অ্যানাদার, একমাত্র উপদেশ যেটা একে অপরকে আমরা দিতে পারি ইজ দ্যাট অফ শেক্সপিয়ার্স ইয়াগো, শেক্সপিয়ারের ইয়াগো। দেখো এখানে এগেইন শেক্সপিয়ারের রেফারেন্স টেনে শেক্সপিয়ারের যে ওয়ার্ক ওথেলো থেকে বলা হয়েছে, কারণ ওথেলোতে ইয়াগো ছিল একটা ভিলেইনাস ক্যারেক্টার যে কিনা অন্যের অনিষ্ট সাধন করত। তো এখানে তিনি বলেছেন যে আমরা যতক্ষণ এই পরিস্থিতির মধ্যেই থাকবো, এইভাবেই এগিয়ে চলবো, একটাই উপদেশ একে অপরকে আমরা দিতে পারি, যেটা কিনা শেক্সপিয়ারের ইয়াগোর উপদেশ। কোনটা সেটা? পুট মানি ইন দাই পার্স। তো দেখো এখানে জীবিষক কি করেছেন, সেই যে কুখ্যাত লাইন পুট মানি ইন দাই পার্স, এটা ব্যবহার করে মানুষ কিভাবে স্বাধীনতার পেছনে ছুটছে তার একটি নিন্দনীয় দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে স্বাধীনতা নিয়ে আলোচনা করার সময়ও অনেক মানুষ শেষ পর্যন্ত স্বার্থ এবং বস্তুগত লাভ ছাড়া আর কিছু দেখে না, এর দ্বারাই অনুপ্রাণিত হয়। ঠিক যেরকম রডেরিগোকে ইয়াগো যে কৌশলী পরামর্শ দিয়েছিল, ঠিক যেন সেরকম ইয়াগো কি পরামর্শ দিয়েছিল, যে ডেসডিমোনাকে কিভাবে জয় করা যায় সে সম্পর্কে রডরিগোকে পরামর্শ দিয়েছিল। সে বলেছিল যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে আর তার আকাঙ্ক্ষাকে পূরণ করতে অর্থ ব্যবহার করতে, পুট মানি ইন দাই পার্স, এই অর্থের বলেই সবকিছু করা যাবে। তাই এখানে এই লাইনটি ব্যবহার করে এই ধারণাটি তুলে ধরেন যে স্বাধীনতার কথা বলার সময় অনেকেই আসলে স্বার্থপর আকাঙ্ক্ষা এবং বস্তুগত সাধনা দ্বারা চালিত হয়। তিনি বলেন স্বাধীনতার এই সাধনাটা প্রায়ই কেবল আরো অর্থ বা সম্পত্তি অর্জনেরই একটি উপায়, যেমন ইয়াগো পরামর্শ দিয়েছিল। স্বাধীনতা মানে আরো সম্পত্তি অর্জন করো, আরো অর্থ অর্জন করো, তবেই তুমি হবে স্বাধীন। এরকমই একটা ধারণা তিনি ইয়াগোর এই স্পিচটার মাধ্যমে দিতে চেয়েছেন। তাহলে এখানে আমরা দেখছি স্বাধীনতার ধারণার সমালোচনা করে, বিশেষ করে এটি যে রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পর্কিত সেটি তিনি উল্লেখ করেছেন। বাট অ্যাজ উই গেট ভেরি লিটল মানি, কিন্তু যেহেতু আমরা খুব কম টাকা পাচ্ছি ইনটু আওয়ার পার্সেস, আমাদের এই পার্সে, অন পে ডে, বেতনের দিনে, অ্যান্ড অল দ্য রেস্ট অফ দ্য উইক আদার পিপল আর টেকিং মানি আউট অফ ইট, ইয়াগোজ অ্যাডভাইস ইজ নট ভেরি প্র্যাকটিক্যাল। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ইয়াগোর অ্যাডভাইস কিন্তু বাস্তবে কার্যকরী হবে। তাহলে আমাদের কাছেই তো কম টাকা থাকে এবং সেই পে ডেতে যেই কম টাকাটা পাই পরের দিনগুলোতে সেগুলো খরচ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আবার ইয়াগোর সেই অ্যাডভাইসটা কাজে লাগছে না যে অর্থ দিয়ে তুমি তোমার সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করতে পারো এবং পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ করতে পারো। এটাও হচ্ছে না, কারণ দরিদ্র শ্রেণী তো এত অর্থ পায় না যে তারা যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, নিজেকে স্বাধীন ফিল করতে পারে বা তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। উই মাস্ট চেঞ্জ আওয়ার পলিটিক্স বিফোর উই ক্যান গেট হোয়াট উই ওয়ান্ট। তাহলে আমরা অবশ্যই আমাদের পলিটিক্স চেঞ্জ করতে পারি বিফোর উই ক্যান গেট হোয়াট উই ওয়ান্ট, আমরা যেটা পেতে পারি সেটা চাওয়ার আগে।
অ্যান্ড মিনহোয়াইল এবং ইতিমধ্যে উই মাস্ট স্টপ গ্যাসিং অ্যাবাউট ফ্রিডম, এবং ইতিমধ্যে আমাদেরকে ফ্রিডম সম্পর্কে গ্যাসিং মানে টকিং হাইলি অর প্রাউডলি এই সমস্ত কিছু বলা বন্ধ করতে হবে, কারণ আদৌ আমাদের কাছে ফ্রিডম ওরকম নয়। তাই আমাদেরকে আমাদের পলিটিক্স চেঞ্জ করতে হবে। আমরা যেটা চাইছি সেটা পাওয়ার আগে কিন্তু আমাদের পলিটিক্স চেঞ্জ করতে হবে, তবেই আমরা যেটা চাই সেটা কিন্তু পেতে পারবো। এবং সবার আগে আমাদেরকে কি করতে হবে, ফ্রিডম সম্পর্কে ওই যে আমরা গর্বিত হয়ে বলি ওইসব বলা বন্ধ করতে হবে, ওগুলো মোটেও সত্যি নয়। বিকজ দ্য পিপল অফ ইংল্যান্ড, কারণ ইংল্যান্ডের জনসাধারণ, ইন দ্য লাম্প ডোন্ট নো, ইন দ্য লাম্প, লাম্প মানে মন্ড বা ঢেলা, এখানে প্রচুর সংখ্যক মানে যত সংখ্যক পিপল রয়েছে তার মধ্যে বেশি সংখ্যকের কথা বলার জন্য বোঝানো হয়েছে। ডোন্ট নো হোয়াট ফ্রিডম ইজ, তাহলে ইংল্যান্ডের মানুষদের মধ্যে একটা বড় অংশই, একটা বড় মণ্ডই জানে না যে ফ্রিডম কি জিনিস। নেভার হ্যাভিং হ্যাড এনি, এবং তারা কখনোই ওরকম একটা ফ্রিডম পায়নি, তাই জানেই না যে ফ্রিডম কি। অলওয়েজ কল ফ্রিডম বাই ইটস ওল্ড ইংলিশ নেম অফ লেজার, তারা সবসময় ফ্রিডমকে কি বলে ডেকেছে, মানে ফ্রিডম কি বলে চিনেছে, ওল্ড ইংলিশ নেম, মানে ওই যে লেজার, ওই লেজারকেই ওরা সবসময় পুরোনো দিনে ওই যে বিশ্রাম, ওই লেজারকেই ওরা ভেবেছে ফ্রিডম। অ্যান্ড কিপ ক্ল্যামারিং, এবং আওয়াজ তুলেছে ফর মোর লেজার, এর বেশি বিশ্রাম বা এর বেশি অবসরের জন্যে, অ্যান্ড মোর মানি, এবং বেশি টাকার জন্যে, টু এনজয় ইট, এটাকে এনজয় করতে, ইন রিটার্ন ফর অ্যান অনেস্ট শেয়ার অফ ওয়ার্ক, পরিবর্তে যে তারা কাজের একটা সৎ শেয়ার করবে, মানে তারা আরো বেশি টাকা আরো বেশি বিশ্রাম চেয়েছে, এটার পরিবর্তে যে কাজে ফিরলে তারা যথেষ্ট পরিমাণ মন দিয়ে এবং যথেষ্ট পরিমাণ শ্রম দিয়ে সেই কাজটা করবে, কাজের যথেষ্ট ভাগ তারা করে নেবে, ফাঁকি দেবে না। অ্যান্ড লেট আস স্টপ সিঙ্গিং রুল ব্রিটানিয়া, এবং আমাদেরকে বন্ধ করতে হবে সেই গানটা গাওয়া রুল ব্রিটানিয়া। রুল ব্রিটানিয়া হচ্ছে একটা কনভেনশনাল সং ইন দ্য প্রেইজ অফ ব্রিটিশ পিপল, এটা হচ্ছে একটা টাইটেল অফ আ পেট্রিয়টিক সং, ব্রিটিশদের দেশাত্মবোধক গান। এটা 1740 সালে জেমস থমসনের লেখা রুল ব্রিটানিয়া কবিতা থেকে উদ্ভূত হয়েছে এবং থমাসের সঙ্গীতে সেট করা হয়েছে। এটি ব্রিটেনের রয়্যাল যে নেভি সেটার সাথে জোরালোভাবে সম্পর্কিত, তবে ব্রিটিশের সেনাবাহিনীরাও এই গানটি ব্যবহার করত, এটা তাদের একটা দেশাত্মবোধক গান। তাহলে আমাদেরকে আগে এই গানটা গাওয়া বন্ধ করতে হবে, কারণ এটা হচ্ছে ফ্রিডম সম্পর্কে গ্যাসিং, প্রাউডলি সেইং। কিন্তু যদিও দেখা যাচ্ছে ফ্রিডম বলে সেরকম আমাদের কোনো কিছু নেই, তবুও আমরা ফ্রিডমের নামে, এই গানটির নামে একটা ভণ্ড ফ্রিডমের ধারণা আমরা নিজেদের মধ্যে বয়ে চলেছি, যেটা আদৌ কিন্তু ফিল করছি না। তাই এটা আমাদেরকে গাওয়া বন্ধ করতে হবে, আনটিল উই মেক ইট ট্রু, যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে সত্যি করতে পারি। তাহলে গানটার যে প্রকৃত মর্মার্থ সেটা সত্যি না করেই একটা ভণ্ড, একটা অলীক ধারণা নিয়ে আমরা গানটা গাইছি, যেক্ষেত্রে আমরা ফ্রিডম পাইনি সেক্ষেত্রে আমরা এই গানটা গাইছি। তাহলে যতক্ষণ না এটাকে সত্যি করতে পারছি গানটা গাওয়া যাবে না, বন্ধ করতে হবে। আনটিল উই ডু, যতক্ষণ আমরা করতে পারবো। লেট আস নেভার ভোট ফর এ পার্লিয়ামেন্টারি ক্যান্ডিডেট, চলো ততক্ষণ পর্যন্ত আমরা ওই সাংবিধানিক একটা সদস্যের জন্য কোনো ভোট দেব না। হু টক্স অ্যাবাউট আওয়ার ফ্রিডম, যে কিনা আমাদের স্বাধীনতার কথা বলে, অ্যান্ড আওয়ার লাভ অফ লিবার্টি, এবং স্বাধীনতার প্রতি আমাদের ভালোবাসার কথা বলে। ফর হোয়াট এভার পলিটিক্যাল নেম হি মে গিভ হিমসেলফ, কারণ যাই রাজনৈতিক নাম সে নিজেকে দিক না কেন, সে পার্লিয়ামেন্টের সদস্য হোক, এমপি হোক, এমএলএ হোক, ছোটখাটো নেতা হোক, যাই রাজনৈতিক নাম সে নিজেকে দিক না কেন, হি ইজ শিওর টু বি অ্যাট বটম অ্যান anarchist who wants to live on our labor without being taken up by the police for it as he deserves. তাহলে সে নিজের পলিটিক্যাল নাম যাই বলুক না কেন, সেও কিন্তু ওই বিশৃঙ্খলার, ওই নৈরাজ্যের বটমে অবস্থান করে, যে চায় আমাদের শ্রমের দ্বারা নিজের পরিতুষ্টি করবে এবং চায় যে পুলিশ যেন এই জন্য তাকে না ধরে যেটা সে ডিজার্ভ করে। তাহলে এই সমস্ত যে পার্লামেন্টারি ক্যান্ডিডেট যারা আমাদের শ্রমের ফল ভোগ করে এবং এর ফলে এ যেটা ডিজার্ভ করে শাস্তি, সেটা সে চায় না, পুলিশের দ্বারা সে ধৃত হতে চায় না, কারণ এই জিনিসটা করা তো ল বিরুদ্ধ। অন্যের পরিশ্রমের ফল তোমরা উপভোগ করছো এবং যারা পরিশ্রম করছে তারাই স্বাধীনতা পাচ্ছে না, তুমি স্বাধীন যেন সবকিছু করাতে, তোমার কাছে এত অর্থ এত পাওয়ার, এই জিনিসটাই তো টোটালি করাপশন। তাহলে এর বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু এই মানুষগুলো কখনো সেই ব্যবস্থার শিকার হয় না, এই মানুষগুলো কখনো সেই দোষের শিকার হয় না যেটা তারা ডিজার্ভ করে। তাহলে এই সমস্ত মানুষগুলো যারা আমাদের লেবারের ওপরে নিজেরা বাঁচে এবং চায় না যে পুলিশ তাদেরকে এই সমস্ত বিষয়ের জন্য ধরুক যেটা তারা ডিজার্ভ করে, তাহলে সেই সমস্ত পার্লামেন্টারি সদস্যদেরকে ভোট দেওয়া আগেই বন্ধ করতে হবে। এখানে আমরা দেখতে পেলাম যে শ গিভস আ ভেরি প্লেন ইয়েট ইন্টারেস্টিং ডেফিনেশন অফ হোয়াট ফ্রিডম ইজ, প্রকৃত ফ্রিডম কি জিনিস সেটা তিনি একটা সুন্দর ইন্টারেস্টিং ডেফিনেশনের দ্বারা বোঝাতে চাইছিলেন যে ফ্রিডম কি। আর্ধেক মানুষ জানেই না যে প্রকৃত ফ্রিডম কি। And now suppose we at least win a lot more leisure,
and a lot more money than we are accustomed to. And now, এবং এখন সাপোজ ধরো we at last win, আমরা শেষমেশ জিতে গেলাম, a lot more leisure, আরও প্রচুর পরিমাণ leisure অবসর বা বিশ্রামের সময় পেলাম, and a lot more money, এবং প্রচুর পরিমাণ মানিও পেলাম, then we are accustomed to, যেটার সাথে আগে অভ্যস্ত ছিলাম তার থেকেও বেশি মানি পেলাম, leisure পেলাম. What are we going to do with them? তাহলে এখন হঠাৎ করে আমরা যে এইটা প্রচুর পরিমাণে পেলাম লেজার মানি, এটার সাথে আমরা এখন কি করব? I was taught, আমি শিখেছি, in my childhood, আমার শিশুবেলাতে, that Satan will find mischief still for idle hands to do. Satan, এখানে আবারও স্যাটানের রেফারেন্স টেনে আনা হয়েছে। তিনি বলেছেন যে idle hands are liable to commit a good many acts of mischief. তাই তো, অলস যে কোনো জিনিস অনিষ্ট সাধন করতেই উদ্যত হয়। অলস সময়ে কি হয় বলে না, খালি মস্তিষ্ক শয়তানের বাসা, তো সেরকমই অলস যে কোনো জিনিস অনিষ্ট সাধনের উদ্দেশ্যেই ব্যবহার হয়। তাই বলছে যে স্যাটান উইল ফাইন্ড মিসচিফ, স্যাটান মিসচিফ অনিষ্ট খুঁজে বের করবে, স্টিল ফর আইডল হ্যান্ডস টু ডু। আইডল হ্যান্ডস অলস হাত, মানে অলস হাত হচ্ছে যে কোনো অনিষ্ট সাধন করার জন্য দায়ী। অলস কোনো কিছুই কখনো ভালো কিছু করতে পারে না, আলসেমির ফলে সবসময় খারাপ জিনিসটাই হয়। তাই বলেছে এত পরিমাণ টাকা এবং এই লেজার আমরা যদি পেয়েও যাই, এরপরে এটাকে আমরা কি করব? কারণ এটার সাথে আমরা অভ্যস্ত ছিলাম না আগে, তাহলে এটার তো একটা সুষ্ঠু ব্যবহার চাই, নইলে তো যারা তার মূল্য বোঝে না তারা এটাকে খারাপ পথেই চালিত করবে। ফলে কি হবে, আগেও এই জিনিসটাই হচ্ছিল, কেউ না কেউ তো সেটার ভুল সুযোগ ওঠাচ্ছিল, ফলেই তো এই ডিসঅর্ডারটা সমাজে তৈরি হচ্ছিল। তো আমরাও যদি সেটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শেষমেশ সেটা পাইও, কিন্তু সেটাকে ধরে রাখতে না পারি, সেটার উপযুক্ত ব্যবহার না করতে পারি, পরবর্তীকালে সেটাই তো দাঁড়াবে গিয়ে আবার ঘুরে। তাহলে কি করা উচিত? তিনি এই দিকে দৃষ্টিপাত করতে চেয়েছে। আই হ্যাভ সিন মেন কাম ইনটু আ ফরচুন, আমি মানুষদেরকে দেখি যে কাম ইনটু আ ফরচুন মানে হঠাৎ করে সৌভাগ্যের অধিকারী হলো, মানে হঠাৎ করে সৌভাগ্যবশত কিছু পেলো, বড়লোক হয়ে গেল, অ্যান্ড লুজ দেয়ার হ্যাপিনেস, এবং তাদের সুখ বা খুশি হারিয়ে ফেললো, দেয়ার ওয়েল অ্যান্ড ফাইনালি দেয়ার লাইভস বাই ইট, এবং শেষমেশ এটার দ্বারা জীবনটাও হারিয়ে ফেললো, অ্যাজ সার্টেনলি অ্যাজ ইফ দে হ্যাড টেকেন ডেইলি ডোজেস অফ র্যাট পয়জন ইনস্টেড অফ শ্যাম্পেইন অ্যান্ড সিগারেটস। এতটাই নিশ্চিতভাবে যতটা মনে হয় যেন তারা রোজ শ্যাম্পেন এবং সিগারের পরিবর্তে কি নিচ্ছিল, র্যাট পয়জনের ডেইলি ডোজ নিচ্ছিল। মানে হঠাৎ করে সৌভাগ্যের অধিকারী হয়ে প্রচুর রাতারাতি বড়লোক হয়ে গেল বা প্রচুর সৌভাগ্যশালী হলো, এবং দেখা গেল কোনো কিছুই আর বাঁচলো না, এবং শেষমেশ গিয়ে জীবনটাও হারিয়ে। ঠিক যেন মনে হচ্ছিল যে সৌভাগ্যের অধিকারী হলো, কিন্তু মনে হলো যেন সে যেন রোজ ডেইলি ডোজেস অফ র্যাট পয়জন, সৌভাগ্যটার সৌভাগ্য মনে হলো না, মনে হলো যেন সে র্যাট পয়জন নিচ্ছিল শ্যাম্পেন এবং সিগারেট ছেড়ে, তাই সেরকম হলো বা তাই সে মারা গেল। তার মানে কি, সে সুষ্ঠুভাবে ওই যে জিনিসটা চালনা করতে পারেনি হয়ে যাওয়ার পরে। ইট ইজ নট অল ইজি টু নো what to do with leisure unless we have been brought up to it. তাহলে ইট ইজ নট অ্যাট অল ইজি, এটা মোটেই সহজ ব্যাপার নয় টু নো, জানা, হোয়াট টু ডু, কি করতে হবে, উইথ লেজার, এই লেজারটার সাথে, এই অবসর বা এই বিশ্রাম বা এই ফাঁকা সময়টার সাথে, আনলেস যদি না উই হ্যাভ বিন ব্রট আপ, আমরা এটার সাথে ব্রট আপ বেড়ে উঠি বা লালিত পালিত হই, টু ইট, মানে এইটা সম্পর্কে আমাদেরকে যদি না শেখানো হয় ছোট থেকে আমাদের শিক্ষার মাধ্যমে, যে এই যে সম্পত্তি মানি এটার যথাযথ ব্যবহার কিভাবে করতে হবে, এই শিক্ষাটার দ্বারা যদি আমরা পরিচালিত হয়ে না উঠি, আমাদের মানসিকতা যদি এটাকে ডিল করতে না গড়ে তোলা হয়ে থাকে ছোট থেকে, তাহলে তো এটাকে আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারবো না, ফলে যেইকে সেই হবে। তাই উচিত কি ছিল, প্রচুর পরিমাণ সম্পত্তি টাকার এটার সৎ ব্যবহার করা শেখানো, আমাদেরকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে টাকার ঠিকভাবে উপযোগিতাটা আমাদেরকে শেখানো উচিত ছিল। শিক্ষার মধ্যে সেই জিনিসটা রাখা ছিল যে কিভাবে ধন সম্পত্তি অর্থের সঠিক বা উপযুক্ত ব্যবহার করতে হয়। আই উইল দেয়ারফোর, অতএব আমি, লিভ ইউ উইথ আ কোনানড্রাম, কোনানড্রাম রিডল বা ধাঁধা, অতএব আমি তোমাদেরকে একটা কোনানড্রাম দেবো, মানে একটা রিডল টাইপের, মানে একটা কোয়েশ্চেন করবো যেটা রিডলের মতো, ধাঁধার মতো, টু থিঙ্ক ওভার, চিন্তা করার জন্য। ইফ ইউ হ্যাড ইয়োর চয়েস, যদি তোমাকে তোমার চয়েস দেওয়া হয়, উড ইউ ওয়ার্ক ফর 8 hours a day and retire with a full pension at 45? তুমি চুজ করবে যে দিনে 8 ঘন্টা কাজ করবে এবং 45 এজে একটা ফুল পেনশন নিয়ে রিটায়ার করবে, অথবা উড ইউ রাদার ওয়ার্ক 4 hours, নাকি তুমি 4 ঘন্টা কাজ করবে আর ডে একটা দিনে, অ্যান্ড কিপ অন ওয়ার্কিং, এবং কাজ করেই যাবে, আনটিল ইউ আর 70, যতক্ষণ না পর্যন্ত তোমার বয়স 70 হয়। নাও ডোন্ট সেন্ড দ্য অ্যান্সার টু, এখন এই যে অ্যান্সারটা এটা আমাকে সেন্ড করতে হবে না, মানে এটা আমি তোমাদেরকে চয়েস দিলাম, এটা একটা ধাঁধার মতো তোমাদের কাছে ছেড়ে দিলাম কোয়েশ্চেনটা, যে তোমরাই বলো আমার এই সমস্ত বক্তব্যের পরে আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের কাছে যদি চয়েস থাকে দিনে 8 ঘন্টা কাজ করার
একটা পেনশন নিয়ে 45-এ রিটায়ার করা, না দিনে 4 ঘন্টা কাজ করা এবং কন্টিনিউ কাজ করে যাওয়া 70 বছর পর্যন্ত? এই দুটোর মধ্যে তোমরা লিসেনাররা কোনটা চুজ করবে? অ্যান্সারটা আমাকে পাঠাতে হবে না, প্লিজ টক ইট ওভার উইথ ইয়োর ওয়াইফ। দয়া করে এইটা নিয়ে বা এইটার উপরে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে আলোচনা করো বা স্ত্রীদের সাথে কথা বলো। এইটা বলে তিনি তেনার বক্তব্যটা শেষ করেছিলেন। It is again Shaw's witty, simple, colloquial approach to cast off much of the gravity of his theme and makes the whole talk engaging. তো আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে এখানেও এগেইন তার যে রসবোধ, তার যে সহজ সরল ভাষা, তার যে কথোপকথনের পদ্ধতি, সেটার দ্বারা তিনি এতক্ষণ ধরে তিনি যে বিষয়টার উপরে আলোকপাত করছিলেন সেটার যে গুরু গম্ভীর্যতা, সেটার যে ভার, সেটাকে লাঘব করার জন্যই তিনি এখানে আমরা দেখলাম একটা সুন্দরভাবে বুদ্ধিমত্তা চতুরতার সহিত পুরো আলোচনাটাকে একটা আকর্ষণীয়ভাবে শেষ করার জন্য তিনি এই কনক্লুশনটা। তো এটাই ছিল যে বিষয়ের ফ্রিডম। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে এবং যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ফ্রিডমের উপরে ক্লাস এখানেই শেষ হচ্ছে। যদিও ইংলিশ বিষয়ে 9, 10 এবং 11, 12-এর উপরে আলাদা আলাদা সিলেবাস রয়েছে, তবুও তোমাদের পার্টিকুলার কোন কোন বিষয়ে অসুবিধে রয়েছে বা কোন কোন টপিক তোমরা পড়তে চাও বা এর পরে কোন টপিক নিয়ে আমার ভিডিও বানানো উচিত, সে বিষয়ে তোমরা অবশ্যই সাজেশন দিতে পারো। চেষ্টা করব তোমাদের সাজেশন অনুযায়ী সেই বিষয়ের উপরে ভিডিও বানানো। তাহলে চ্যানেলটা ফলো করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।